আব্দুল লতিফ সিদ্দিকী কয়েক দফা বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ সংসদেও তিনি নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র থেকে। একটা সময় আওয়ামী লীগ সরকারের খুব প্রভাবশালী মন্ত্রীও ছিলেন প্রেসিডিয়াম সদস্য। তিনি আবার আওয়ামী লীগ সরকার থেকে তার মন্ত্রিত্ব বাদ দিয়ে তাকে এক পর্যায়ে কারাগারেও যেতে হয়েছিল। সেই বর্ণাঢ্য ক্যারিয়ারের আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে আমরা এখন মুখোমুখি কথা বলবো। অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনাও আমাদের সাথে উঠে আসবে। আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন এই জন্য। আহ, আহ, চাই হুম হুম আপনি কি প্রশ্ন করবেন সেটা আপনার বিষয়। হুম হুম, আমি কোনটার জবাব দেব আর কোনটার জবাব দেব না অবশ্যই সেটা আমার বিষয়। অবশ্যই অবশ্যই। কিন্তু দর্শক শ্রোতা যারা আমার এই কথা শুনবেন তাদেরকে আমি বলে দিতে চাই যে আমি যেমন অপরিণামদর্শী নই, হুম হুম, স্থান কাল পাত্র সম্পর্কে আমি যথেষ্ট হুম, বুঝি, তারপরেও আমি যা বলি তা আমার বিশ্বাস থেকে, আমার প্রত্যয় থেকে, হুম, আমার অভিজ্ঞতা থেকে। ওকে। এবং আমি বারবার অসম্মানিত হয়েছি এবং আমি বারবার বলি আমি অসম্মানিত হই সম্মানিত হওয়ার জন্য। না, ফ্যান্টাস্টিক। এবার আপনি আপ- আপ- আপনি আপনি নিশ্চয়ই যা প্রশ্নের জবাব আপনি দিতে চান সেটা আপনি দিবেন, এবং যেটা আপনার দিতে চান না সেটা আপনি দিবেন না। সেটা আপনার একদমই আপনার ইচ্ছা থেকে থাকে। আমার প্রশ্ন আমি করব, তার আগে আমি একটু বলে রাখি যে আমি কিন্তু আওয়ামী লীগের বর্তমান যারা সর্বশেষ সরকারে ছিলেন এবং আওয়ামী লীগের দলের যারা বিভিন্ন পদে ছিলেন, তারা এখনো পদে আছেন কিনা জানি না, তাদের অনেকের সাথে যোগাযোগ করছি। তাদেরকে আমার অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। তারা যদি আমার অনুষ্ঠানে আসেন তাহলে আসতে পারবেন। দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের নিয়ে আসলে অনুষ্ঠান কেন করি না, যখন এটা আমার আমার চাওয়া আছে, তারা আসবেন কিনা সেটা হচ্ছে তাদের ব্যাপার। যাই হোক, আমি জনাব আব্দুল লতিফ সিদ্দিকীর কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি আসলে কালের সাক্ষী, ইতিহাসের সাক্ষী, অনেক কিছুর ব্যাপারে আপনার আসলে প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, অনেক কিছুর ক্ষেত্রে আপনিই আসলে প্রধান চরিত্র। সেই জন্য আমরা একটু 10-11 বছর আগের ঘটনা থেকে শুরু করি। আপনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। সেই সময় আওয়ামী লীগ সরকারের থেকে আপনার শেখ হাসিনা, আমরা যদি এইভাবে বলি যে আপনার মন্ত্রিত্ব কেড়ে নেন, দল থেকে বাদ দেন, এবং আপনাকে আসলে কারাগারেও যেতে হয়। উপর থেকে আমরা যেটি জেনেছি যে আপনি হজ, তাবলিগ জামাত তা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু ভেতর থেকে আমরা যা শুনেছি সেটি হচ্ছে যে আপনার প্রধানমন্ত্রীর পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করা, সে সময়কার প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে প্রশ্ন করায় আপনার আমি এটাকে পরিণতি বলবো না, আপনাকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? প্রশ্ন করা এবং না করা হলো আমার চরিত্র বৈশিষ্ট্য। আমি যে কোনো বিষয়ে যে কাউকে আমি প্রশ্ন করেছি। আমি 1964 সালে কপের নির্বাচনে জনাব শেখ মুজিবুর রহমানকে প্রশ্ন করেছি এবং এমন কথাও বলেছি যে আপনি জাতীয়ভাবে যেমন গুরুত্বপূর্ণ, আমি আমার যত বয়স এবং অবস্থানগত কারণে আমি আমার জায়গায় তেমনি আন্তরিক, সৎ এবং নিষ্ঠাবান। তাই আপনি যে প্রস্তাব গ্রহণ করেছেন মনোনয়নের ক্ষেত্রে, এ ব্যাপারে আমার আপত্তি আছে। তাই আমি আপনাকে যেটা বলবো, আমি জয় সম্পর্কে কোনো কথাই বলিনি এবং জয় আমাকে কোনোদিন কোনো কথা বলেনি। জয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের না, তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। তিনি তাকে কি উপদেশ দিয়েছেন তা জানি না, আমাকে কোনো উপদেশ দেননি। বরঞ্চ আমি একদিন জয়কে বলেছিলাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যাপারে যে বাবারে এইটার কি করব। সে আমাকে স্পষ্ট করে বলেছিল
যে বড় মামা, আহ, আপনি চায়না আর আমেরিকা সম্পর্কে সতর্ক হবেন। ওকে। চায়নাদের যে জিনিসটা দেবে সেটা নিশ্চয়তা নেই, আচ্ছা। আর আমেরিকা 10 টাকার জিনিস 10,000 টাকা দাম ধরে বসবে। আপনি রাশিয়া, ফ্রান্সের এই দুই জায়গাটা বিবেচনা করতে পারেন। ওকে। এই আমার 6 মাসের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একমাত্র জয়ের সঙ্গে কথা। তবে যে কথাটি বলা হয় বাংলা ভাষায় কিন্তু অনেক রকম ব্যাপার আছে, সেটা বাক্য গঠনে। আমি বলেছি জয়কে, এ কথা আমি বলেছি, সেটা জয়কে প্রশ্নবোধক না। আমি বলেছি জয় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র, জয় হলো বঙ্গবন্ধু শেখ মুজিবের দৌহিত্র, এই হিসাবে। কিন্তু চাটুকার খোসামতকারীরা শেখ হাসিনাকে কি বুঝেছে আমি জানি না, এবং তবে বিষয়টা কিন্তু এখানে না। ওকে ওকে, আমি একটু মাঝখানে একটু বলি। তার মানে আছে আপনি এটুকু প্রশ্ন করার জন্য আপনার মন্ত্রিত্ব চলে গেল আওয়ামী লীগে? না 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 না, আমার মন্ত্রিত্ব ওখানে যায়নি, আমার আওয়ামী লীগ থেকে বহিষ্কার ওখানে হয়নি, হয়েছে কায়েমি স্বার্থবাদ। আমি শাসন ব্যবস্থায় আওয়ামী লীগের অভ্যন্তরে যে লুটেরা শ্রেণী, আমি নাম ধরে বলি, শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, লিটন থেকে শুরু করে প্রত্যেকের সম্পর্কে আমি প্রশ্ন তুলেছি। শেখ হাসিনা সম্পর্কে আপনি কোনো প্রশ্ন তুলছিলেন? কার সঙ্গে? শেখ হাসিনা সম্পর্কে না, আমি শেখ হাসিনাকে সবসময় হাসতে হাসতে বলতাম, কারণ এক সময় তো তুই তুকারি করেছি। 50-এর দশকের শেষ 58 সালে আমার সঙ্গে পরিচয়, তারপরে থেকে আমরা আমার অভ্যাস অনুযায়ী তুই তুকারি করেছি। কিন্তু আমি যখন 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির কারণে পরাজিত হই, তারপরে আমি সিদ্ধান্ত নেই যে আমি রাজনৈতিক অঙ্গনে থাকবো কি থাকবো না, নির্বাচনী ব্যবস্থার মধ্যে থাকবো কি থাকবো না। তখন আমি নিজে নিজেই ভেবে নেই যে শেখ হাসিনাকে যদি আমি তুই তোকারি করি তাহলে শেখ হাসিনা আমাকে কেন সম্মান করবে, তাই আমি তখন থেকে তাকে আপনি বলার শুরু। ওকে, আমরা সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। আপনি ওই জায়গায় বলতেছিলেন যে কেন আপনার মন্ত্রিত্ব চলে গেল, শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, আমি সেইটা বলতেছি। জি, সেইটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, সব জি, ওই যদিও তারা শেখ পরিবার দাবি করে, আসলে তো পরিবার বলতে কি বা নরনারী, তার সন্তান, বৃদ্ধ পিতামাতা থাকলে তারা, কিন্তু এরা তো শেখ পরিবারের আত্মীয় স্বজন। এদের লুণ্ঠনের বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে আমার বক্তব্য ছিল যে আমরা যে ছদফা আন্দোলন স্বায়ত্তশাসনের দাবি করেছি, সেটা হলো এইরকম যে পূর্ব পাকিস্তানের অর্থ পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছে, সেটা আর ফেরত আসছে না। আমরা তো একই কাজ করছি আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে। সেটা কি? যে আমরা দেশের সম্পদ, দেশের অর্থ বিদেশে পাচার করছি। আমার এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি যাদের কথা বলছেন যে শেখ সেলিম, হাসনাত আব্দুল্লাহ, জনাব লিটন, তারা আসলে রাইটলি আপনি পয়েন্ট আউট করছেন যে তারা বিভিন্ন ধরনের লুটপাটে অংশ নিছে এবং আপনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আপনার কাছে কখনো মনে হয় নাই শেখ হাসিনার ডাইরেক্ট ব্লেসিং না থাকলে, ডাইরেক্ট অংশগ্রহণ না থাকলে তাদের পক্ষে কোনোদিন এই লুটপাট করা সম্ভব না? এটা কি বললেন, এটা কি বললেন খালেদ? আপনার যদি ইচ্ছা না থাকতো তাহলে আমি কি আপনার সঙ্গে এই মুখোমুখি সাক্ষাৎকার দিতে পারি? না না, এবং আপনার ইচ্ছা না থাকলেও আপনার ইচ্ছা না থাকলেও সেটা শেখ হাসিনার যদি ব্লেসিং নয়, শুধু ব্লেসিং তো ছিলই, তার একান্ত সম্মতি ছিল। রাইট। এবং এই ব্যাপারে আমি ছেলেটিকে পছন্দ করি আর না করি, সোহেল তাজ, সে কিন্তু এক সাক্ষাৎকারে বলেছে যে আপা আমাকে বলেছিল যত পারো অর্থ
জোগাড় করো। আমি কিন্তু শেখ হাসিনা সম্পর্কে আমার খুব উচ্চ ধারণা ছিল। আমি মানুষের খোঁজ খবর নেই না, আর আমি কারোর বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমি আমার এই প্রত্যয় না জন্মে যে এই ঘটনাটি সত্য, ততক্ষণ পর্যন্ত আমি কারো সম্পর্কেই মন্তব্য করি না। আমি কারো বিরুদ্ধে বলি না, সব সময় বলি যে আমি অমুকের সম্পর্কে অমুকের বিষয়ে মতামত দিচ্ছি। তো আপনাকে বলি যে আমরা যখন আমেরিকায় যাই তার দুদিন আগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী কমিটি এবং উপদেষ্টা কমিটির যৌথ সভায় আমি প্রকাশ্যে এদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলাম। আমার এখানে আমি একটু ছোট করে দুইটা বিষয়ে জানতে চাই যে আপনি তো জানেন যে 2013 সালে যে নির্বাচন ব্যবস্থা, 2014 সালে যে নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় আসলো, সেইটাতে আসলে কোনো নির্বাচন হয় নাই। 154টা সিটে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার পর আসলে কারো কোনো ভোটের দরকার হয় না, আবার সরকার গঠন হয়ে গেছে। আপনি ওইটার কোনো প্রতিবাদ করেছিলেন কিনা? এক। দুই হচ্ছে আপনি দল থেকে বহিষ্কার হলেন, মন্ত্রিত্ব থেকে বাদ পড়লেন, ফিরে এসে গত 10 বছরে আপনি এই কথাগুলি প্রকাশ্যে এরকম করে বলছেন কিনা বা বলতে চেয়েছেন কিনা, বলতে কোনো বাধা পেয়েছেন কিনা? জনাব খালেদ মহিউদ্দিন, আমি আপনি 2012 সালের বাজেট অধিবেশনে আমি স্পষ্ট করে বলেছিলাম যে এটাই আমার সর্বশেষ জাতীয় সংসদে উপস্থাপিত বক্তব্য, কারণ আমি ভবিষ্যতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। তারপরে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে আমাকে অনুরোধ করেছেন যে লতিফ ভাই, আমাকে ছেড়ে যাবেন না, আপনাকে আমার প্রয়োজন। আমি শেখ হাসিনাকে যতটা সম্মান করি বা স্নেহ করি, সমর্থন করি, তার চাইতেও আমি বহুবার বলেছি আমার ব্যক্তিগত দুর্বলতা শেখ ফজিলতুন্নেসা প্রতি। আমি ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ মনি, আব্দুর রাজ্জাক এদের কারণে করতে পারতাম না যদি আমি শেখ ফজিলতুন্নেসার আশ্রয় না পেতাম। তাই ওই মহিলার প্রতি আমি আমৃত্যু কৃতজ্ঞ। সে কারণেও তার কন্যাকে আমি অনেক সময় বিষ হজম করে মেনে নিয়েছি। এবং আমি কিন্তু বলতাম যে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী, আমি খুব দ্বন্দ্বে থাকি, কখন আমি আপনার মান নষ্ট করি, কখন আমি আপনার মনে আঘাত করি, কারণ আমি সত্য মিথ্যা বুঝি না, আমি যা বুঝি তা আমি না। কিন্তু জনাব লতিফ সিদ্দিকী, আপনি যখন মন্ত্রী হলেন তখন সংসদে আপনার যে ভাষণ, সেখানে তো আমরা শেখ হাসিনার প্রতি আপনার একটা পুরো লয়ালিটি আমরা দেখতে পাই। ওনলি বিকজ যে তার মাকে আপনি এত যৌক্তিক কথা এত আগে থেকে এটা বলে থাকেন, কিন্তু তার মাকে যেহেতু আপনি মানে ভালোবাসেন বা শ্রদ্ধা করেন, তার জন্য তার কন্যার এই দুর্নীতি, এই অপশাসন আপনি মেনে নিয়েছিলেন। হ্যাঁ, আমি একার অকপটে স্বীকার করব, সেজন্য আমি অনুতপ্ত, আমার লজ্জা নেই। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেদিন জাতীয় সংসদ থেকে পদত্যাগ করি, আপনি অনুগ্রহ করে আমার সেদিনের বক্তৃতাটা যদি শোনেন, তাহলে দেখবেন যে আমি কি কি বলেছি। না, তখন তো আপনি মানে আপনি আমার ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু তখন তো আপনার পলিটিকে মানে আপনি 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 বুঝে গেছেন যে এই আওয়ামী লীগ থেকে আপনি আর কি পাবেন। আপনাকে যে অসম্মানের মধ্যে দিয়ে আপনি শুরুতেই শুরু করেছিলেন, যেটি বলে যে অসম্মানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ আপনার যেতে হয়েছে ওনলি বিকজ আপনি পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, লুটপাট, দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন। আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। সেখানে আপনি যখন এটি বলেছেন, তারপরও এর মধ্যে আপনি যাইতে হয়েছে এইটার জন্য, মানে আমি জানি না, মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক। তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে
এই 10 বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা? আমি সত্য কথা বলি। আমি আপনার যে লোকটি এখানে এসেছে তাকে কথা প্রসঙ্গে বলতেছিলাম যে 25শে মার্চের আগেও আমি স্বাধীনতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। 71-এর 16ই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, এই বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধহয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে। তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান, আমাদের স্বায়ত্তশাসন, বাঙালির অধিকার, বাঙালির মর্যাদা। কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে। আক্রমণ করলে, যে শত্রু আক্রমণ করে, আমি তাকে প্রতি আক্রমণ করবই। তাই আপনাকে স্পষ্ট করে বলি, পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি 25শে মার্চ রাত্রেই সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম, এবং তারই মহান ফসল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ। তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি, মেনে নিতে হয়। আমি কিন্তু বিপ্লবী নই, আমি কিন্তু অসামাজিক নই, আমি একজন পারিবারিক মানুষ। তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিষ হজম করি। তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে, বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে, তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দল না, করা। কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকী, আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে, বুদ্ধিতে, বিবেচনায়, উচ্চতায়, ওজনে, সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই। দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, 3টা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই, মানুষজন চুরি করে ভোট দিছে, যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে নাই, দুর্নীতির পর দুর্নীতি হয়েছে, দানবীয় একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সবগুলি ধ্বংস হয়েছে। আপনি শুধু মানায় নেওয়ার জন্য, শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন? আপনাকে কি? হ্যাঁ, জি না জনাব, জনাব, জি জি না। আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি। এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি। আপনার কে বলি, আপনি এই 2024-এর বাজেট অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন। সেখানে আমি স্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা, আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি। আমি বলেছি হ্যাঁ করি, কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশের পরিণতি কি হবে, বাংলাদেশে কে নেতৃত্ব দেবে। 5ই আগস্ট নয়, আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে, কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি। কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে। আমি আশান্বিত হয়েছিলাম যখন ডক্টর ইউনূসের নাম ভেসে এসেছে, কারণ আমি ডক্টর ইউনূসকে পছন্দ করি, এ কথা কিন্তু কেউ বলবে না। ডক্টর ইউনূস স্বয়ং জানেন আমি তাকে পছন্দ করি না, কিন্তু আমার মনে হয়েছিল যে বাংলাদেশের সাধারণ জনপরিষদ, জনগোষ্ঠী, যারা কোনো স্বার্থের কাছে নথি স্বীকার করে না, তারা এক বাক্যে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিল। এবং আজকে বাংলাদেশের এই 5-6 মাসের অবস্থাটাকে আপনি দেখুন,
না, সেই জন্য তো আওয়ামী লীগ দায়ী, বাংলাদেশের মানুষ সেই জন্য তো আওয়ামী লীগ দায়ী, হ্যাঁ? সেই জন্য তো আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসন দায়ী, প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস হ্যাঁ, করা হয়েছে, আমি তো পুলিশ সেটা বলছি, পুলিশ আমলাতন্ত্র। আমি তো স্বীকার, হ্যাঁ, কিন্তু নেতৃত্ব যিনি আসছেন ডক্টর ইউনূস তো নেতৃত্ব দিতে পারছেন না। শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী, আপনি কি আমাদের না, একটু বলবেন? শেখ শেখ হাসিনা হাসিনা তো কোনো লুটপাট নেতৃত্ব ছাড়া আর কি নেতৃত্ব দিচ্ছেন আপনি আমাদের বলেন। আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছেন, তা আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন, সকল কায়েমি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন। এইখানেই তো আমার প্রশ্ন, যে 5ই আগস্টকে যারা বলেন বিপ্লব অভ্যুত্থান, আমি বলি না, এটা বিস্ফোরণ। বিস্ফোরণ যদি না হবে, আপনি বলুন 5ই আগস্ট 5টার সময় গণভবন ধ্বংস করলেন, জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুরসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন? সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই। না, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতিফ ভাই, আমরা আপনাকে তো আর সবসময় পাই না। আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন, আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5-6 জন বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? ভাই রে, আপনি তো বলছেন, আমরা তো, আমি যদি বলি দুইটা সামরিক শাসন, এটার দুটি সামরিক শাসন যদি না আসতো, একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত, 75-এ যদি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো, তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো কিনা তাতে আমার সন্দেহ আছে। তাই শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই, এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই। কিন্তু আমি ইতিহাস তো আর স্বীকার করবো না, আমি ইতিহাসকে বিকৃত করব না। অনেকেই তো আওয়ামী লীগ করেছেন। জি, হ্যাঁ, জি, আওয়ামী লীগের মতো দল। আচ্ছা, আমি একটা অন্য প্রশ্ন করি লতিফ ভাই, আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাইতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা, ছাড়া দেশে তো দূরে থাক। এই অবস্থাটাকে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে? আপনি ওই যে আবার বলি, আপনার বাজেট বক্তৃতাটা রাইট। না, বাজেট বক্তৃতা না, 16 সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম। আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্ডসওয়ার্থের, রাইট, সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে। তাই বিজয়ী বীর, দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে, যদি ব্যর্থ হয়, জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়, তাহলে জুতার মালা দিয়ে যেতে হয়। রাইট। আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না, কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে, আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব, আমি যে 87 বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আচ্ছা, জনাব লতিফ সিদ্দিকী, আপনি দীর্ঘকাল ধরে শেখ পরিবারকে জানেন, চেনেন, আপনার সাথে আওয়ামী লীগেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আপনি আমাকে বলেন তো, যেই লিডার কোনো রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে
দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজনরা আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি? আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। আপনি এটাতে কিভাবে দেখেন? মানে এটা কিরকম, এটা একটু উল্টা কথা হইতেছে না যে আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আওয়ামী লীগের লোকজন? তিনি তো সব জানতেন। আপনার মনে আছে কালো কাপড় কালো শাড়ি পরে তিনি বোধহয় জুলাই মাসের 20 না 21 তারিখে একটা বক্তৃতা করলেন। হ্যাঁ, আমি সেদিনই ধরে নিয়েছি। আর আরো একটা কথা বলি, পাকিস্তানে বলুন আর বাংলাদেশে বলুন, যতবার জরুরি আইন জারি হয়েছে তখনই দেখা গেছে সরকারের পতন হয়েছে। আপনি হিসাব করে দেখেন, 69-এর গণ আন্দোলনে যেদিন জরুরি আইন জারি হয়েছে তার 15 দিনের মধ্যে আইয়ুবের পতন হয়েছে। জিয়া নিহত হয়ে সম্মানের সঙ্গে গেছেন। এরশাদ জরুরি আইনের 21 দিন পরে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন। খালেদা জিয়া জরুরি আইন ঘোষণার কয়দিন পরে গেছেন আমার খেয়াল নাই। তো উনি 20 জুলাই জরুরি আইন জারি করেছেন, 5ই আগস্ট চলে গিয়েছেন। ওকে ওকে ইয়া লতিফ ভাই, আমি 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 আপনাকে অন্য প্রশ্ন আমার কিউ করা আছে, কিন্তু দর্শকদের একটা প্রশ্ন আপনাকে একটু যদি একটু আপনি জবাব দেন, সেটা হলো যে আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন? খুব সংক্ষেপে যদি একটু বলেন যে একটা আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আসলে। এ ব্যাপারে আমার স্পষ্ট অভিমত। মুসলিম লীগের ভবিষ্যৎ যা হয়েছে, মুসলিম লীগ পাকিস্তানের স্রষ্টা বলে দাবিদার, ভারত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বলে কংগ্রেস দাবিদার, কংগ্রেসের আজকে যে অবস্থা হয়েছে তাই বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিদার আওয়ামী লীগের একই ভবিষ্যৎ। কারণ তার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। যেমন আমার কিন্তু প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। আমি যতই চেষ্টা করি, 50 বছর বয়সে যা পেরেছি আজকে তা পারবো না। আমাকে নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। ওকে, আমি একটু সামারাইজ করি আমাদের দর্শকদের জন্য, কারেক্ট মি ইফ আই এম রং মিস্টার সিদ্দিকী, যে আওয়ামী লীগের ভবিষ্যৎ মুসলিম লীগের মতোই আপনি দেখছেন, কারণ এটা হচ্ছে যে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠা করলো এবং আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত থাকলো, তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে এবং নতুনদের কাছে জায়গা ছেড়ে দিতে হবে। আপনি কি আর কোনো কিছু যোগ করবেন এইটার সঙ্গে? কারণ এটা একটা স্পেসিফিক প্রশ্ন অনেকের, আপনি যদি আর কোনো কিছু যোগ করেন ভবিষ্যৎ। যোগটা হলো সময়ের দাবিতে আওয়ামী লীগের প্রয়োজন নাই, তারপরেও আওয়ামী লীগ যে দুর্নীতি, দুরাচার, গুম, হত্যা, বিনা বিচারে মানুষকে অত্যাচার করেছে, বাক স্বাধীনতা হরণ করেছিল, এটা তো তাদের একটা পাপ। আর সবচেয়ে লজ্জার এবং ঔদ্ধত্যপূর্ণ, আপনারা সে কথাটা বলেন না, আমি ছোট ছোট কথা নিয়ে তো বলি। শেখ হাসিনা প্রত্যেক বক্তৃতায় বলতেন যে আমি গণতন্ত্র দিয়েছি। রাইট, গণতন্ত্র কেউ দিতে পারে নাকি? এর চাইতে বড় ঔদ্ধত্য। এবং এই কথাটা হচ্ছে একদমই আমি গণতন্ত্র দিয়েছি বললেই বোঝা যায় যে এই দেশে গণতন্ত্র নাই। আসলে দেশের প্রধান যদি এই কথা বলে, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন, এটা খুবই ভালো কথা বলছেন। আমি জনাব লতিফ সিদ্দিকী, আপনি আসবেন এবং সেই সময় আমরা একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে দর্শক একটা জরিপ, যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার বিরোধিতা হলে ভারতের মুসলমানেরা ঝুঁকিতে পড়ে, অধ্যাপক আনু মোহাম্মদের এমন বক্তব্য সমর্থন করেন কিনা। শতকরা 41% দর্শক এটার সাথে সমর্থন পোষণ করেছেন, 59% না ভোট দিয়েছেন, 41,000 দর্শক ভোট দিয়েছেন। জনাব লতিফ সিদ্দিকী, আমাকে আপনাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে, কারণ আপনি জানেন যে আপনার বিরুদ্ধে দেশে অন্তত 20টা মামলা হয়েছিল
যুক্তরাষ্ট্রে আপনার বক্তব্যের প্রেক্ষিতে 154টা। টোটাল 154টা। আচ্ছা, আমি 20টার খোঁজ পেয়েছিলাম। কিন্তু কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, জনাব লতিফ সিদ্দিকী, আপনি একদম জীবন সায়ান্নে আছেন। যদিও আমরা চাই যে আপনার জীবন অনেক দীর্ঘতর হোক, আপনি শতায়ু হন, তার চেয়ে বেশি বছর বাঁচেন, কিন্তু আমাদের এই প্রশ্ন করতেই হবে। আপনি 2009 সালে, যে বছর আওয়ামী লীগ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী হয়েছিলেন, সেই মেয়াদে মিল কারখানা, মিলের জমি বিনা টেন্ডারে আপনি পানির দামে বিক্রি করে দিয়েছিলেন, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে রয়েছে। আপনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ মাঠে ময়দানে বক্তৃতায় আমরা শুনি যে আপনি রাজনৈতিক বোঝাপড়ার অংশ হিসাবে বা নিজের রাজনীতি প্রতিষ্ঠিত করার সময় অনেক সময় দুর্নীতিতে অংশগ্রহণ করেছেন। এই বিষয়ে আপনি আসলে গুড, গুড। আপনি ভালো কথা বলেছেন। হ্যাঁ, বিজেএমসির কোনো সম্পত্তি বিক্রি হয় নাই, বিক্রি হয়েছে বিজেসির, বাংলাদেশ জুট কর্পোরেশনের। হ্যাঁ, এইটার একটি জমি আমি 58 সাল থেকে আমার এক বন্ধু, যে স্বাধীনতা যুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করেছে, পরবর্তী জীবনেও করেছে, তার বিধবা স্ত্রীকে দেওয়ার জন্য আমি সরাসরি লিখে দিয়েছি এই কথা যে আমি এদেশে যে টেন্ডার হচ্ছে, এই টেন্ডার স্বচ্ছ হয় বলে বিবেচনা করি না, কিন্তু আমি কোনো হস্তক্ষেপ কোনোদিন করিনি। কিন্তু এই আবেদনকারীকে এই ভূমিখণ্ডটি টেন্ডার ছাড়া দেওয়া যেতে পারে, তবে জেলা প্রশাসক এইটার মূল্য নির্ধারণ করবেন। মূল্য নির্ধারণের পরে আর উপরে 5% যুক্ত করে আবেদনকারীকে দেওয়া হোক। আপনি এটাকে একটা ভালো, আপনি কি এটাকে একটা ভালো প্রেসিডেন্স মনে করেন? স্বজনপ্রীতি কেউ স্বীকার করে না, আমি 100% স্বীকার করি যে আমার মন্ত্রিত্বের আমলে এই একটাই আমি স্বজনপ্রীতি করেছি, এবং আমার জন্য এটা যৌক্তিক। আমার প্রয়াত বন্ধুর বিপন্ন পরিবারকে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। ওকে, আমি যদি একটু রাজনৈতিক প্রশ্নে আসি, 2015 সালের পর থেকে আমরা রাজনীতিতে আপনাকে সেভাবে পাইনি। এমনকি আপনি মাঠে ময়দানে বক্তৃতা, অনেক মানুষ আপনার বাসার সামনে এসে বসে থাকলেও আপনি আসলে সেইভাবে রাজনৈতিক আলোচনার মধ্যে আপনি অংশগ্রহণ করেন নাই। কিন্তু 2024 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন, যেইটাকে আমরা বলতে পারি আওয়ামী আর ডামির নির্বাচন, যেটা মানে শেখ হাসিনা যেটাকে বলেছিলেন যে আমরাই কিছু ডামি প্রার্থী দিব, নৌকার প্রার্থীকে হারিয়ে। আমি তো আপনার প্রথমেই তো আমি এই কথাটা বলেছি যে উনি আমাকে জোর করে রেখে দিয়েছেন, আমি নির্বাচনে গিয়েছি, যেতে বাধ্য হয়েছি। 2024-এ আপনাকে জেল দেওয়ার পরও আপনাকে জেল দেওয়ার পরও আপনার উপর তার জোর খাটলো? না না, 13-র কথা বলছি না, আমি 24-এর কথা বলতেছি। আমি 24-এ আসছি। ও 24-এ এই আমি এলাকায় যে জিজ্ঞেস করেন, জনগণ, হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, এই ব্যাপারটাতে কি জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন? অবশ্যই। দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত, আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমি একটা বাক্য বলি জনাব সিদ্দিকী, যে আমরা এই বাক্যটা 2024-এ মানে 2024-এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী দাঁড়া করাবো, তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে, সেইটার পরে
তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে, কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে, প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে। আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোনো ক্যাটাগরিতে পড়েন, মানে জোর করা, আর্থিক সুবিধা, অন্য সুবিধা? আমার সাথে কোনো, শুনেন, আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি। আচ্ছা, আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন, আমি কিন্তু আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা, সে জেলাতে আমি অনেকবার সফর করেছি। আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে। এই রকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা চাই? আমি খুব ভালো করে জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে। আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন, কোনো সময় দেখা দেন নাই, কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না? আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হয়েন না, আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার। মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না? মানে আমি বিব্রতও হই না, জি, বিড়ম্বিতও হই না। আমি, আপনার কি মনে আছে, আমি 18 সালেও প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক 60-এর দশকে কোনোদিন আক্রমণ করেনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনোদিন আমাকে আক্রমণ করেনি। রাইট। বিএনপি কোনোদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি। জাতীয় পার্টি আমাকে কোনোদিন আক্রমণ করেনি। কিন্তু ওই বাচ্চা ছেলেটি, যার জন্মদাতা আমি বলা যেতে পারে, এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয়। যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি। এবং আপনাকে সত্য কথা বলি, আমি অনশনে বসি যে দাবি নিয়ে আমি জানি ডিসিএসপি এটা কিচ্ছু করতে পারবে, কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই। এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লায়লা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে। সে অনুরোধ করেছে, হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে, আপনি অনশন বন্ধ করে কালিহাতি আসুন। আমি কালিহাতি যাব না, কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা, কোনো মায়ের বুক খালি হোক, কোনো নারীর স্বামী নিহত হোক, কোনো শিশুর পিতা নিহত হোক, এটা আমি চাই না। সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি। আমি এলাকায় যাইনি, যেই আমার সঙ্গে দেখা করতে আসতো তার বিরুদ্ধেই 5টা 7টা মিথ্যা গায়েবী মামলা হতো। পুলিশ অকাতরে এই মামলাগুলো করত। আপনারাও পুলিশের রেকর্ড দেখুন, দেখতে পাবেন। কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগই তো হবে। গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ ছিল না। কিন্তু না, এরা ওই আওয়ামী লীগের না, হাইব্রিড আওয়ামী লীগের না। না, আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না। যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই। যারা মামলা দিয়েছে, অত্যাচার করছে, তাদের কথা আমি বলতেছি। আপনার কাছে যারা আসছে তাদের কাউরে কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি, তাদের কাউরে কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি, যারা আপনার কাছে এসছে এবং মামলা। তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে। কিন্তু জনাব সিদ্দিকী, আপনি কি এইটা স্বীকার করবেন না, আপনি যেহেতু 2018 সালে কথা তুললেন, যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার, আপনার সহোদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল, যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে, আমি বলবো এটাকে মোকাবেলা আমি বলবো না, রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে, তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল। এবং আপনার সহোদররা যে টাঙ্গাইলে, মানে আপনাদের পরিবার যে অনেক বড় ফ্যাক্টর, এর মধ্যে তো সবসময় এটা পজিটিভভাবে এইটা উচ্চারণটা আসে নাই। যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে, ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না। এবং কেউ কেউ দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী, আপনি বড় ভাই, আপনি বাকিদের
এক ধরনের প্রশ্রয়দাতা, প্রশ্রয় দিয়েছেন, সাধারণ ইয়াতে তৈরি করেছেন। আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল। শোনেন, আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক, আমি কিশোর বয়সের যে সম্পর্ক, এখন সেই সম্পর্ক, এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে, এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভালোবাসা। কিন্তু তখন স্বাধীনতার পর পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, এবং কাদের সিদ্দিকী এখন স্বীকার করেন, বুঝেন যে ভুল হয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো 2001 সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল। এছাড়া আচ্ছা, আমি একটু আপনার স্থানীয় পর্যায় থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই। যে মানে আমার মনে হয়, এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য, যে শেখ হাসিনার হঠকারিতার ফলে, এবং যে হঠকারিতার শাসন উনি 1.5 দশক ধরে চালু রেখেছিলেন এই পর্বে, মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হঠকারিতা বলি, সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে। এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে? মানে এই যে একটা ডিভাইড, এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে? অবশ্যই আছে। পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না। পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে। আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি, এটা 100 বছর 200 বছরে আজকের ইউরোপ আমেরিকা নয়, এটা 1000 বছর লেগেছে। আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে, সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় 500 বছর এইখানে আছি। তাই এটা কোনো সমস্যা না। শেখ হাসিনার হঠকারিতা নয়, তার কর্তৃত্ববাদিতা, প্রভুত্বকামিতা, এটাই সর্বনাশটা করেছে। এবং অর্থলোলুপতাও আমি বলবো, এই সব মিলেই এই অর্থ লোলুপতাটা, এইটার ব্যাপারে মানে ইন্টারেস্টিং। মানে এটা কখন থেকে, স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো? অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে, এই অর্থলোলুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী, কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? আমি শুধু বলবো যে জয় দায়ী নয়। মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকী দিলেন। তার মানে আমরা যদি ইনফারেন্স আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থলোলুপতার পথে তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয়, কেউ কেউ বলে থাকেন এর জন্য দায়ী, আপনি শুধু বলেছেন যে জয় সাহেব এর মধ্যে দায়ী নয়। আচ্ছা, আমরা পরে জয় সাহেবকে তো বলি নাই, আমি জয় বলেছি। না, আমি বলেছি আমার থেকে বয়সে বড় সজীব ওয়াজেদ জয়, সেজন্য আমি বলেছি। আমি যখন আপনাকে কোট করব তখন জয় সাহেব ছাড়াই বলতে হবে জয়। না, সেটা ঠিক আছে। আচ্ছা, তাইলে আমি 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 আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্বপরায়ণতা, এইটা 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 যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের। আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেইটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন, স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে, খুব মিথ্যা কথা বলে এই যে মুখোমুখি দাঁড় করায় দিছে, এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না, ৭২-এর সংবিধান বনাম এইটা ৭১ বনাম ২৪, এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কিনা? অবশ্যই আছে। আমি তো
আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না, আমি ব্যক্তি সংস্কারে ভাবি। আমার আচার, আমার আচরণ, আমার চিন্তা, আমার ভাবনা, আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে, ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান, এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি। রাষ্ট্র নাগরিকের, রাষ্ট্রের মালিক নাগরিক, সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয়, কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে পরবর্তী কোন সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে অনেকেই বলে থাকেন যে রাজনীতি একটা ব্যবসা, ফুল টাইম ব্যবসা। এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন। আপনার আমি কত বছরে বলবো, ৬ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা, সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কিনা, এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা? আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি, বুঝছেন? আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি। হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি। প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না, সেবার মনোভাব নিয়ে কাজ করি। আমার মা আমাকে শিখিয়েছেন, শুধু মুখে বলে শিখাননি, তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন। আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই স্বীকার করব। বটে। তো আমি ৬২ পর্যন্ত মায়ের কাছেই ছিলাম। আমি কোনোদিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন। কারণ খেতে বসবেন, এই সময় ২-৩ জন হাঁক দিল, মা আমাকে কিছু খেতে দেন। মার ভাগ থেকে তিনি তাদেরকে দিতেন। সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত। আমি এখনো, আমাকে যাই খেতে দিক, আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিই। আমার সাথে যে সহকর্মীরা বসে, কিন্তু আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু, মানে সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড, এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা? আপনি মানুষকে আপনি আপত্তি করব না, কিন্তু আমি আপত্তি করব না। এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই। আমরা দেখেছি যে আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় নানা রকম ভাবে, মানে আপনি আমার পুত্রের হেলিকপ্টারে চড়েছেন, কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি। ওকে, আচ্ছা, আমি তার মানসিকতা আমি আপনাকে বলে দেই। আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন, আমি আপনাকে বলছি, তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে। কারণ সে তো দেখেছে, সে তো সাধারণ ছেলে নয়, সে অত্যন্ত মেধাবী ছেলে। মেধাবী বলতে কি, সে দুনিয়ার, আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে, বালক বয়সে, কিশোর বয়সে, যৌবনের প্রথম দিকে পেয়েছে। তাই সে যখন দেখেছে যে লুটেরারা কি করছে, যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, তারা যদি এত হয়, তাহলে আমি হেলিকপ্টারে, আর আমি লক্ষ্য করে দেখেছি, কোন এক মান্নান ছিলেন, তার হেলিকপ্টার ছিল, সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত।
না, এখনো এখনো আমরা এটা দেখি, যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায়, আপনারা চাইলে, আপনি যদি এখন ক্ষমতায় থাকেন আপনারা চাইলে হেলিকপ্টার হবে, বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে। কিন্তু আচ্ছা, আমি একটু 2014 সালে একটু আবার একটু ফিরতে চাই। হ্যাঁ, একটা বলুন। একটা নির্বাচন হইল, যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই 154টা সিট যেহেতু হয়ে গেল, তো সেই জন্য আওয়ামী লীগ সরকার গঠন করে ফেললো। আমরা টকশো টুকশো করতাম, ছোটখাটো সাংবাদিক, অনেক মানুষকে জিজ্ঞেস করছি সেই সময় আওয়ামী লীগের, যে আপনার কাছে ভালো লাগতেছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন। আমার মনে আছে যে আপনি ডাক টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার, আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। তা আজকে যখন পেয়েছি, আজকে আপনি মানে আপনি ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে মানে সেই সময় আপনার 5 দশকের রাজনীতির পর আপনি একটা ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই, আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো। আপনাদের কাছে কেমন লাগতো আসলে, মানে আপনার কাছে কি মনে হইতো? আপনি সেই মন্ত্রিসভায় গিয়ে বসলেন, আপনি সেই মন্ত্রিসভায় গিয়ে বসলেন, এটা কেমন লাগতো আপনার? তো মোহিত ভাই আজকে আর পৃথিবীতে নেই, জি, দুই এক অনেকেই আছেন। আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবেন বিশ্ব ব্যাংকের। ওকে, হ্যাঁ, ওকে, বিশ্বব্যাংকের গোলামি। আমি সব আমার কথা আমি বলতে চেষ্টা করেছি, কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি। আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতাও বললেন। অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট, পূর্বপুরুষরা লুটেরা ছিল। তবে মাফ করবেন, আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অনুগত ছিল না। আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলানা বেরেলভির সঙ্গে যুদ্ধ করেছে, এবং আমার পূর্বপুরুষের 3 ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আমি শহীদ তহিদ বলি না, নিহত হয়েছে। ওকে, আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি, ধর্মবাদিতা নয়। ধর্ম আমার একান্ত নিজের এবং পরিবারের পরিসরে। ওকে, যখন রাষ্ট্র এবং 2014 সালে ক্যাবিনেটে বসলেন আপনি, সেইটার থেকে যদি একটু বলেন। বসেছি, আপনিও তো তখন বাংলাদেশেই বাস করতেন। জি, জি, এই বৈপরীত্যের মধ্যে জি, আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি, কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না, কারণ আমরা আর সেখানে। আমি সবাইকে শোনেন, আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি। শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে 2014 সালে এরকম একটা ইলেকশন করার পরে, এবং আমিও কিন্তু 14 সালের 154 জনের একজন। জি, বিনা ভোটে নির্বাচিত। হ্যাঁ, কিন্তু মজাটি হলো কি, এমন একটা আমি সত্য কথাটা বলি, নির্বাচনে জি, আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে। আমার বিরুদ্ধে কিন্তু 8-10 জন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র। বিএনপি যায় নাই, স্বতন্ত্র হয়ে গেল। কয়েকদিন পরে দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন, আমরা প্রত্যাহার করে দিই। তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতেন, তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় না এই কথা। কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে 14 জনই কিন্তু প্রত্যাহার করল। ইন্টারেস্টিং। অর্থাৎ কিছু টাকার বিনিময়ে। তাই আমরা জাতিগতভাবে কিন্তু আমাদের চরিত্র নষ্ট সেইটা করে ঠিক আছে, দেওয়া হয়েছে। সেইটা ঠিক আছে, জাস্ট একটু ইতিহাসের জন্য বোঝার জন্য, যে ধরেন আমি তো আপনার সাথে অমুকের সাথে তমুক একত্র বাস করি, সামাজিক জীব। রাইট, 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 রাইট। না, আমি শুধু এই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল, সেইটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি করব। আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন, তখন আমি বড় সমস্যায় পড়ি।
কোনটা কোনটা? বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছেন, জি, আমি বলি বর্ণনা ওকে, ঠিক বা আছে, বলা। ঠিক আছে। আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম, সংসদে শুনি, বাইরে শুনি, টক শোতে শুনি, সেটা যে বিএনপি যদি ইলেকশনে না আসে তাহলে আমরা কি করব। 1996 সালে 15 ফেব্রুয়ারিও তো বিনা ভোটে 54 জন নির্বাচিত হয়েছিল, তখন যদি হইতে পারে তাহলে এইবার 154 জন কেন পারবে না? আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন? শোনেন শোনেন, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার ছিলাম, জি, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য বলে লোকের কাছে পরিচিত ছিলাম। তো গ্রাম্য গপ্পটা কি মনে আছে আপনাদের? কোনটা? যে একজন বাড়ির সামনে বসে রয়েছে এক বৃদ্ধ ব্যক্তি, তো লোকজন যাওয়ার পথে বলছে যে বাবা এ বাড়ির মাতবর কেরা? যে বাড়ির মাতবর আমি। কয় আমাকে এক সিলিম তামাক খাওয়ান না। বাবা আমাকে বাড়ির ভিতরে যেতে দেয় না। আমি কিন্তু কোনোদিন আওয়ামী লীগের হাট করে লোক ছিলাম না। আমাকে প্রয়োজন, আমাকে উগরে ফেলা দেওয়া যায় না বলেই আপনি ছিলেন আমাকে সেখানে। হজম করে। না, কিন্তু আমার আমার এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে বুঝতে শুরু করছি, এই 18 থেকে এই 51 বছর বয়স পর্যন্ত আমি দেখছি আওয়ামী লীগের কোর লোক শুধু শেখ হাসিনা। মানে আর কারণে তো আর কে আওয়ামী লীগের কোর লোক ছিল আপনি বলেন? আপনিও যদি আওয়ামী লীগের কোর লোক না হন, হার্ডকোর লোক না হন, শেখ হাসিনা ছাড়া না। আরেকজনের নাম আপনি বলেন যে উনি আওয়ামী লীগের হার্ডকোর লোক ছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনা তো সবারই দূরে দূরে রাখছে বা কাছে রাখছে যখন যেটা না, ইচ্ছা। যখন যাকে প্রয়োজন হয়েছে Exactly. তাকে তিনি ব্যবহার করেছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা অনেকগুলি বিষয় নিয়ে জনাব লতিফ সিদ্দিকী আজকে খোলাখুলি প্রশ্ন উত্তর দিয়েছেন। আমরা আবারও, যেহেতু এটা দর্শকরা জানতে চেয়েছেন, আমরা আবারও একটু আপনাকে যদি একটু সামারাইজ করতে বলি, এটা আমাদের শেষ প্রশ্ন। আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন, দেশের ভবিষ্যৎ কি দেখেন? আমাদের 2 মিনিটের মতো সময় আছে। আপনি আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ, কারণ সেইটা যদি একটু আমাদের একটু বলেন। আমি ওই যে প্রথমেই বলেছি যে যুগের দাবি মেটাতে পারেনি, আওয়ামী লীগের প্রয়োজন ফুরিয়ে গেছে। আর দেশের ভবিষ্যৎ, যতই সংঘাত, যতই অন্ধকার, আলোর হাতছানি আমি দেখি। এই যে আজকে আমাদেরকে কেউ কেউ মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়, না, এটা সম্ভব না। মধ্যযুগে কেউ আমাদেরকে ফিরিয়ে নিতে পারবে না। ওকে, আমি, আপনারা তো ঝেড়ে কাশতে চান না, আমি কিন্তু জামাতে ইসলাম শিবিরকে নিয়ে ভাবি না। আমি ভাবি আমাদেরকে নিয়ে। আমাদের যদি আত্মশুদ্ধি হয়, আমরা যদি আত্মসম্মান বোধে নিজেদের বলবান করতে পারি, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের সমস্যাটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে। ওকে। শিক্ষা ছাড়া আপনি এগোবেন কি করে? আপনার মনন তৈরি হবে কি করে? আপনি সৎ হতে চান, সুন্দর হতে চান, ব্যক্তিত্ব সম্পন্ন হতে চান, মর্যাদাবোধ হতে চান, এর তো প্রথম অস্ত্রই হলো শিক্ষা। কিন্তু কিন্তু জনাব সিদ্দিকী, আমরা তো আওয়ামী লীগের অনেক পিএইচডি মন্ত্রীদের দেখছি চুরি করে এখন বিদেশে বসে রয়েছে, হ্যাঁ, দুনিয়ার দুর্নীতি করে। শিক্ষা দিয়ে কি? শিক্ষা দিতে গিয়ে তো দুর্নীতির কোনো সমস্যা নাই। মানে তার বিরুদ্ধে এখন আমি হাসান মাহমুদের পাইতে চেষ্টা করতেছি। হাসান মাহমুদ যদি এটা শুনেন তাহলে আবার আসবেন না। হাসান মাহমুদ প্লিজ আসেন, আপনার বিরুদ্ধে এই অভিযোগ, চুরির অভিযোগ আছে, আমি কি করব? ওরা চোর হওয়ার যোগ্য না। না, ওদেরকে এত সম্মান দিয়েন না। ওরা প্রতারক, ওরা প্রবঞ্চক, ওকে, ওরা জনদুশ্মন। আচ্ছা, আমি আমাকে প্রডিউসার বলতেছে আর 1 মিনিট সময় আছে, শুধু আমি 1 মিনিট সময় বাড়াইনি। আমি বলতে চাই যে জনাব লতিফ সিদ্দিকী, যদি কোনো দিন যারা আওয়ামী লীগকে, অর্থাৎ আমি সরাসরি নাম ধরেই বলি, শেখ হাসিনা বা শেখ হাসিনা পরিবার যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আজকে আওয়ামী লীগকে অবস্থা আসছে, তাদের বাদ দিয়ে যদি কোনো আওয়ামী লীগ করার পরিকল্পনা আপনার আছে কিনা? আপনি যেহেতু বলছিলেন যে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নাই, বা যদি অন্য কেউ করে আপনি তাতে যোগ দিবেন কিনা? তৃণমূল আওয়ামী লীগ, আধুনিক আওয়ামী লীগ, বা অন্য কোনো নামে আওয়ামী লীগ? আওয়ামী লীগের ভবিষ্যৎ যদি সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়, তারপরেও আমি আওয়ামী লীগ করব না।
আর দ্বিতীয় হলো, আমি অবশিষ্ট জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না, কিন্তু রাজনৈতিক ব্যাপারে আমার মতামত এবং জনগণ যদি চায়, তাহলে ভবিষ্যতে যদি নির্বাচনের সময় সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে আমি আবার নির্বাচনে প্রার্থী হব। এইটুকু আমি আপনাদের বলতে পারি। জনাব লতিফ সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। অনেকগুলি